আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ওবায়দুল্লাহ, প্রভাষক ব্যবস্থাপনা, ধামরাই সরকারি কলেজ। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা অংশীদারি ব্যবসায় সম্পর্কে আলোচনা করব। ব্যবসায় বিভিন্ন ধরনের আছে, এর ভিতরে অংশীদারি ব্যবসায় একটা ধরন। এক মালিকানা ব্যবসায় আছে, যৌথ মূলধনী ব্যবসায় আছে, সমবায় ব্যবসায় আছে, রাষ্ট্রীয় ব্যবসায় আছে। তো ব্যবসায়ের সবচেয়ে প্রাচীনতম যে পদ্ধতিটা আছে সেটা হলো এক মালিকানা ব্যবসায়ী। তারপরে যে ব্যবসায়টা সবচেয়ে বেশি জনপ্রিয় এক মালিকানার পর, সেটা হলো অংশীদারি ব্যবসায়। অংশীদারি ব্যবসায় অনেক প্রাচীন কাল থেকে চলে আসতেছে। অংশীদারি ব্যবসা পরিবারের দ্বিতীয় সদস্য হলো অংশীদারি ব্যবসায়। এক মালিকানা ব্যবসায়ে একক মালিকের পুঁজি ও সামর্থ্যের সীমাবদ্ধতার কারণে এক পর্যায়ে বড় ধরনের সংগঠনের প্রয়োজন অনুভূত হয়। ফলশ্রুতিতে একাধিক ব্যক্তির মালিকানা ও তত্ত্বাবধানের সৃষ্টি হয় অংশীদারি সংগঠন। অংশীদারি ব্যবসায় একটি প্রাচীন ধরনের সংগঠন। শুরুতে এর মালিক এক মালিকানা ভিত্তিতে ব্যবসা হলেও বর্তমানে ব্যবসায় পরিসর ভিন্ন, বিভিন্ন সুবিধার জন্য অংশীদারি ব্যবসায়ের উদ্ভব হয়েছে। প্রথমে আমরা সাধারণ অর্থে যদি অংশীদারি ব্যবসায় কাকে বলে সেটার সংজ্ঞায় যাই। প্রথমে বলা হবে যে অংশীদারি ব্যবসায় হলো চুক্তির দ্বারা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে বৈধ উপায়ে অর্থ উপার্জনের নিমিত্তে গঠিত ব্যবসা। আরেকটু যদি ব্যাপক অর্থে বলি, দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জন ও তা নিজেদের মধ্যে বন্টনের নিমিত্তে চুক্তিবদ্ধ হয়ে স্বেচ্ছায় যে ব্যবসায় গড়ে তোলে তাকে অংশীদারি ব্যবসায় বলে। চুক্তি অংশীদারি ব্যবসায় মূল ভিত্তি। চুক্তি ছাড়া কোনো অংশীদারি ব্যবসায় হতে পারে না। দুই বা ততোধিক বা পাঁচজন ব্যক্তি মিলে সেটাকে আমরা অংশীদারি, পাঁচজন ব্যক্তি মিলে যদি কোনো একটা ব্যবসা করি সেটাকে আমরা অংশীদারি ব্যবসায় বলবো না। তিনজন ব্যক্তি মিলে করলো, সাতজন ব্যক্তি মিলে করলো, 15 জন ব্যক্তি মিলে করলো, সেটাকে আমরা অংশীদারি ব্যবসায় বলবো না। যতক্ষণ পর্যন্ত তাদের ভিতরে একটা চুক্তি না থাকবে তখন সেটাকে আমরা অংশীদারি ব্যবসায় বলবো না। চুক্তি মৌখিক হতে পারে, লিখিত হতে পারে এবং নিবন্ধিত হতে পারে, যে কোনো রকম হতে পারে। চুক্তি যে লিখিত হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। চুক্তি যে নিবন্ধিত হতে হবে এরকম কোনো বাধ্যবাধকতাও নেই। কিন্তু পরবর্তীতে বিভিন্ন ধরনের ঝামেলা এড়ানোর জন্য চুক্তি লিখিত এবং নিবন্ধিত হলে পরবর্তীতে আইনের ঝামেলা বা অন্য কোনো ঝামেলায় বিশেষ সুবিধা পাওয়া যায়, অন্যথায় বিভিন্ন ধরনের প্রবলেমে পড়তে হয়। তাই অংশীদারি ব্যবসার ক্ষেত্রে চুক্তি যদি লিখিত এবং নিবন্ধিত থাকে, অন্য ধরনের যে কোনো ধরনের সমস্যা থেকে একটা সুবিধা পাওয়া যায়। অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য। প্রত্যেক ব্যবসায়ের নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। একজন ব্যক্তির ভিতরে তার বিভিন্ন বৈশিষ্ট্য আছে। সে দেখতে কালো হতে পারে, সে রাগী হতে পারে, সে শান্তশিষ্ট হতে পারে, সে কম কথা বলে, এরকম প্রত্যেকটা জিনিসের দিকে চাকাইলে আমরা দেখতে পাবো তার কিছু কিছু বৈশিষ্ট্য আছে। তো অংশীদারি ব্যবসার বেশ কিছু বৈশিষ্ট্য আছে। আমরা যদি প্রথমেই যে বৈশিষ্ট্যের কথা আলোচনা করা হচ্ছে, সহজ গঠন প্রণালী। অংশীদারি ব্যবসা খুব সহজে যে কোনো ব্যক্তি চাইলে গঠন করতে পারে। যে কোনো ব্যক্তি না, দুই বা ততোধিক ব্যক্তি চাইলেই অংশীদারি ব্যবসা গঠন করতে পারে। সহজে গঠন করতে এখানে কোনো আইনগত ঝামেলা পোহাতে হয় না। যৌথ মূলধনের মতো এরকম জটিল কোনো বিষয় না। যে কোনো দুই বা ততোধিক ব্যক্তি চাইলে সহজে যে কোনো জায়গায় অংশীদারি ব্যবসায় গঠন করে নিতে পারে, তাদের ভিতরে একটা চুক্তি থাকলে। মূলধন। অংশীদারি ব্যবসায় মূলধন, যে কোনো ব্যবসা করতে চাই না কেন সেখানে মূলধন লাগবে। মূলধন ছাড়া কোনো ব্যবসা করা যায় না। যে ব্যবসায় আমরা করতে চাই না কেন, আমরা চাকরি করতে চাইলে হয়তো মূলধন না হলেও চলে, বাট যখন আমরা ব্যবসার কথা চিন্তা করবো সেক্ষেত্রে মূলধন ছাড়া চিন্তা করা যাবে না। মূলধন অবশ্যই লাগবে। যত ছোট ভাবে ব্যবসা করতে চাই সেখানে মূলধন লাগবে। একজন বাদাম বিক্রেতা, তার একটা মূলধন আছে, হতে পারে সেটা 200 টাকা, 500 টাকা বা 1000 টাকা। বা অন্য কোনো যে কোনো ব্যবসার কথা চিন্তা করি, ব্যবসার কথা চিন্তা করলে মূলধন লাগবে। অংশীদারি ব্যবসা করতে হলে মূলধন লাগবে। ব্যবসায় যত ধরনের অংশীদার আছে তারা মূলধন সরবরাহ করবে। প্রত্যেকে যে সমান দেবে এমন ধরনের কোনো বাধ্যবাধকতা নাই। তাদের যে যতটুকু আছে সে অনুযায়ী, চুক্তি অনুযায়ী তারা মূলধন সরবরাহ করবে এবং সে অনুযায়ী তারা সেটাতে বেনিফিটেড হবে। তারপর যেটা আছে অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য, অংশীদারের সংখ্যা। অংশীদারের সংখ্যা
আচ্ছা, অংশীদারি ব্যবসার ক্ষেত্রে ইন জেনারেলি বা সাধারণত 2 জন থেকে 20 জন পর্যন্ত অংশীদার থাকতে পারে। ব্যাংকিং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সদস্য সংখ্যা 2 থেকে 10 জন পর্যন্ত হতে পারে। সাধারণ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা হতে হবে 2 জন এবং সর্বোচ্চ 20 জন অংশীদার হতে পারে। এর বাইরে কোনো অংশীদার নিতে পারবে না। এবং অংশীদারি ব্যবসাটা যদি ব্যাংকিং ক্ষেত্রে হয় সেক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা হলো 10 জন। চুক্তিবদ্ধ তারপরের যে বৈশিষ্ট্য আছে সেটা হলো চুক্তিবদ্ধ সম্পর্ক। অংশীদারদের ভিতরে যে সম্পর্কটা আছে সেটাকে বলা হয় চুক্তিবদ্ধ সম্পর্ক। একজন আরেকজনের প্রতি চুক্তিবদ্ধ সম্পর্ক। চুক্তির ভিতরে তারা চুক্তি অনুযায়ী ব্যবসায় পার্টনার হয়, ব্যবসায় এক অংশীদার হয়। চুক্তিতে যে ধরনের আছে সেভাবেই তাদের সম্পর্কটা বজায় থাকবে, এর বাইরে কিছু না। দায় দায়িত্ব অংশীদারি ব্যবসায় দায় দায়িত্ব অংশীদাররা নিজেদের মধ্যে বন্টন করে নেয়। যার যার নিজ নিজ কাজের জন্য নিজেই দায়ী থাকে এবং নিজেই সেই কাজ নিজের মতো করে সমাপ্ত করে বা শেষ করে লাভ্যাংশ বন্টন। ব্যবসা করতে হলে লাভ বা লোকসান থাকেই। ব্যবসা করলে আইদার লাভ হবে অথবা লস হবে। লাভ লোকসান যাই হোক না কেন চুক্তিতে যেভাবে আছে সেভাবে বন্টন করা হবে, অথবা চুক্তিতে তেমন যদি প্রপারলি উল্লেখ না থাকে সেক্ষেত্রে তারা যে হারে মূলধন প্রদান করছে বা মূলধন প্রোভাইড করছে ব্যবসায় সে অনুপাতে তারা তাদের যে লাভ বা লোকসান যেটা হোক সেটা তারা বহন করবে। নিবন্ধন অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক না হলেও নিবন্ধন করলে পরবর্তীতে যে কোনো ধরনের ঝামেলা বা যে কোনো ধরনের সমস্যায় রক্ষা কবচ হিসেবে কাজ করে। তাই অংশীদারি ব্যবসা করতে হলে যথাযথ সরকারি কর্তৃপক্ষের নিকট থেকে নিবন্ধন করা থাকলে পরবর্তীতে যে কোনো সমস্যায় সুবিধা পাওয়া যায়। সত্তা অংশীদারি ব্যবসায় পৃথক ব্যবসা এবং মালিক একই সত্তা, এখানে কোনো পৃথক কিছু নেই। মালিক এবং ব্যবসা একই সত্তা। যৌথ মূলধনী কারবার বা যৌথ মূলধনী ব্যবসায়ের মতো এর পৃথক কোনো সত্তা নাই। মালিক এবং কারবার একই, এর ভিতরে কোনো পার্থক্য নেই। আস্থা ও বিশ্বাস অংশীদারি ব্যবসা করতে হলে প্রধান যে জিনিসটা লাগবে প্রত্যেক অংশীদারদের ভিতরে আস্থা এবং বিশ্বাস থাকতে হবে। একজন অংশীদারকে যদি বিশ্বাস না করে, তার উপর যদি আস্থা না থাকে, তার উপর যদি ডিপেন্ডেন্ট না হতে পারে, নির্ভরশীল না হতে পারে, তাহলে তার কোনো কাজই একজন যদি কোনো কাজ আরেকজনের কাজকে বিশ্বাস না করে সেক্ষেত্রে তার প্রত্যেকটা কাজে গতিশীলতা হারাবে। প্রত্যেকটা কাজ 2-3 বার করে চেক করার প্রয়োজন পড়বে, যার ফলে কাজের গতিশীলতা হারাবে এবং কাজ করতে সমস্যা হবে। কাজ দ্রুত করা সম্ভব হবে না এবং ব্যবসা পরিচালনার ক্ষেত্রেও নানা ধরনের সমস্যার সৃষ্টি হবে। সর্বশেষ যে অংশীদারের বৈশিষ্ট্যের কথা আলোচনা করা আছে সেটা হলো অংশীদারদের যোগ্যতা। অংশীদার হতে হলে দেশের যে কোনো সাবালক ব্যক্তি কি হতে পারে, প্রাপ্তবয়স্ক যে কোনো ব্যক্তি অংশীদার হতে পারে। এখানে কোনো ধরনের বাধ্যবাধকতা নাই। যে সমস্ত ব্যক্তিরা সচরাচর অংশীদার হতে পারে না তারা হলো পাগল, ভিকারগ্রস্ত, নাবালক, যার অন্য কোন আদালতের ক্ষেত্রে কোনো যদি সাজাপ্রাপ্ত আসামি বা ফেরারি আসামি, দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি যদি হয় তাহলে তারা অংশীদার হতে পারবে। এছাড়া বাদবাকি সবাই অংশীদারি ব্যবসায়ের অংশীদার হওয়ার যোগ্যতা রাখে। তারপরে আমরা আলোচনা করব অংশীদারি ব্যবসায়ের সুবিধা। অংশীদারি ব্যবসায় কি কি সুবিধা আছে? অধিক পুঁজির সংস্থান। প্রথমে যে সুবিধার কথা আলোচনা করা হয়েছে সেটা অধিক পুঁজির সংস্থান। এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে মালিক একজনই থাকে, তাকে যত পুঁজি লাগে, যত মূলধন লাগে তাকে একাই সরবরাহ করতে হয়। কিন্তু অংশীদারি ব্যবসার ক্ষেত্রে অন্যতম একটা সুবিধা হলো সেটা হলো কি পুঁজির সংস্থান। যদি 5 জন অংশীদার থাকে, 5 লাখ টাকা লাগে ব্যবসায়, তাহলে প্রত্যেক অংশীদার 1 লাখ করে দিলেই পুঁজিটা চলে আসতেছে। সেক্ষেত্রে অংশীদার বেশি হওয়ার কারণে প্রত্যেকেই অল্প অল্প করে দেওয়ার ফলে পুঁজিটা বা মূলধনটা অনেক বড় হয়। সহজ গঠন। যৌথ মূলধনী কারবারের মতো গঠন করা খুব কঠিন নয়। অংশীদারি ব্যবসা এক মালিকানা ব্যবসার মতো খুব সহজেই গঠন করা যায়। দলবদ্ধ প্রচেষ্টা। অংশীদারি ব্যবসা হলো একটা টিম ওয়ার্ক বা দলবদ্ধ প্রচেষ্টা। এখানে 3 জন, 5 জন, 7 জন বা 20 জন যে সংখ্যক অংশীদারি থাকুক না কেন তারা সবাই চেষ্টা করে ব্যবসা থেকে একটা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন বা মুনাফা অর্জন করার জন্য চেষ্টা করে যায়।
সম্মিলিত সিদ্ধান্ত। অংশীদারি ব্যবসায় মিনিমাম সদস্য সংখ্যা থেকে 2 জন বা 20 জন পর্যন্ত হতে পারে। তাহলে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হলে প্রত্যেকে মত দিয়ে তারা আলোচনা করে তারা কি করতে পারে, সেটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। দক্ষ পরিচালনা। অংশীদারি ব্যবসায় এর ভিতরে যে বা যারা দক্ষ থাকে তারাই সচরাচর পরিচালনায় অংশগ্রহণ করে, অথবা 2 জন বা কম সংখ্যক থাকলে প্রত্যেকেই পরিচালনায় অংশগ্রহণ করে। পরিচালক সংখ্যা, ব্যবসায় অংশীদার বা মালিক অধিক হওয়ার ফলে সেখান থেকে দক্ষ পরিচালনা করা সম্ভব হয়। যখন একটা কাজ 2-3 জনে কি করে, তদারকি করে, তখন সেটা প্রপারলি পরিচালনা করা সম্ভব হয়। বিরোধীদের ব্যবসায় সুবিধাভোগ। এক মালিকের ব্যবসার ক্ষেত্রে খুব মূলধন সংগ্রহ করা অনেক কঠিন হয়ে যায়, কিন্তু অংশীদারি ব্যবসার ক্ষেত্রে অধিক অংশীদার থাকার ফলে বড় ধরনের ব্যবসায় প্রতিষ্ঠা করা যায় এবং বৃহদায়তর ব্যবসায় যে সমস্ত সুবিধা ভোগ করে থাকে সেই ধরনের সুবিধা চাইলেই ভোগ করা যায়। গবেষণার কাজে অর্থ ব্যয়। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে আরেকটি সুবিধা হলো গবেষণার কাজে অর্থ ব্যয়। অংশীদারি ব্যবসায় অনেকগুলো অংশীদার থাকার ফলে সেখানে খুব সহজেই অনেক মূলধন বা পুঁজি সংগ্রহ করা যায়। এই পুঁজির একটা অংশ গবেষণার কাজে ব্যয় করা যায়। গবেষণার কাজে ব্যয় করলে সেখান থেকে কাস্টমারের চাহিদা বা উন্নত মানের প্রোডাক্ট উৎপাদন করা সম্ভব হয়। উন্নত মানের পণ্য উৎপাদন হলে সেটা ক্রেতাদের চাহিদা পূরণ করতে পারে, যার ফলে অনেক বিক্রি বৃদ্ধি পায়। অংশীদারি ব্যবসায় অসুবিধা। অংশীদারি ব্যবসায় কয়েকটি অসুবিধা। প্রথম যে অসুবিধা হলো গোপনীয়তা বজায় থাকে। এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে একজন যেহেতু মালিক থাকে, সো তার সিদ্ধান্ত বা ডিসিশনটা সে একাই জানে, অন্য কেউ সেখানে জানার সুযোগ থাকে না। কিন্তু অংশীদারি ব্যবসার ক্ষেত্রে যদি 5 জন অংশীদার থাকে, 7 জন অংশীদার থাকে বা 10 জন অংশীদার থাকে, তাহলে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে 10 জন ব্যক্তিই জানে। সেই সিদ্ধান্তটা অন্য কারো কাছে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ 10 জন ব্যক্তি যেহেতু জানে, সে অন্য কোনো সুবিধা লাভার আশায় অন্য কাউকে বলে দিতে পারে। অংশীদারি ব্যবসায়ে গোপনীয়তা বজায় রাখাটা একটু কঠিন হয়ে যায়, এটি অংশীদারি ব্যবসার একটি অসুবিধা। দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সমস্যা। এক মালিকানায় একজন মালিক থাকে, সে চাইলে যে কোনো সিদ্ধান্ত যেটা নিতে পারে সাথে সাথে সে নিতে পারে, অন্য কারো পরামর্শ প্রয়োজন পড়ে না। কিন্তু অংশীদারি ব্যবসার ক্ষেত্রে যে কোনো ব্যক্তি একজন চাইলেই সে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তাকে সিদ্ধান্ত নিতে হলে যে সকল অংশীদারগণ আছে ব্যবসায় তাদের সবাইকে নিয়ে বসতে হয়, তাদের সাথে আলোচনা করতে হয়, তারপর সবাই মিলে যে সম্মতি আসে সেটাই সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, যার ফলে একটা সময় বা কালক্ষেপণ হয়, যার ফলে সিদ্ধান্ত নিতে দেরি হয়। স্থায়িত্বের সমস্যা। অংশীদারি ব্যবসায় আরেকটি প্রবলেম দেখা যাচ্ছে স্থায়িত্বের সমস্যা। অংশীদার 2 বা ততোধিক হওয়ার ফলে নানা জনের নানা মত, নানা জনের নানা ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। 5 জন অংশীদার আছে, সব ক্ষেত্রে তাদের 5 জনের মত নাও মিলতে পারে। ভিন্ন মতের কারণে তাদের ভিতরে একটা প্রবলেম সৃষ্টি হয়, তাদের ভিতরে ভুল বোঝাবুঝি হতে পারে, মন কষাকষি হতে পারে, যার ফলে আস্তে আস্তে পরবর্তীতে কি হয়ে যায়, ব্যবসা থেকে তারা সরে যায়, যা অংশীদারি ব্যবসায়ের জন্য হুমকি স্বরূপ এবং সেটার স্থায়িত্বকে বিনষ্ট করে, বা অংশীদারি ব্যবসা স্থায়িত্ব শেষ হয়ে যায়। আচ্ছা, তারপরে আমরা আলোচনা করব অংশীদারি ব্যবসায় গঠন পদ্ধতি। অংশীদারি ব্যবসা যে কোনো 2 বা ততোধিক ব্যক্তি চাইলেই খুব সহজেই গঠন করতে পারে। অংশীদারি ব্যবসায় গঠন করতে হলে সাধারণ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে ন্যূনতম 2 জন অংশীদার লাগবে এবং সর্বোচ্চ 20 জন অংশীদার লাগবে, এর বেশি অংশীদার হওয়া যাবে না। আর ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 10 জন। অংশীদার ব্যবসা গঠন করার প্রথম যে পদ্ধতি হল একত্রিত হওয়া প্রয়োজন। প্রথম যে কাজটি হল একত্রিত হওয়া। 2 বা ততোধিক ব্যক্তি কি করতে হবে, একত্রিত হতে হবে। তারা যে ব্যবসা করবে তাদেরকে একত্রিত হতে হবে। একত্রিত হওয়ার পর চুক্তিপত্র সম্পন্ন করতে হবে। অংশীদারি ব্যবসা অন্যতম প্রধান একটা জিনিস হলো চুক্তিপত্র। চুক্তিপত্র ছাড়া বা চুক্তি ছাড়া কোনো অংশীদারি ব্যবসায় গঠিত হতে পারে না। চুক্তি ছাড়া যদি কোনো ব্যবসায় গঠন করা হয় সেটাকে কখনোই অংশীদারি ব্যবসায় বলা যাবে না, সেটাকে অন্য কোনো ব্যবসায় বলা যেতে পারে। চুক্তিপত্র সম্পাদন করা অংশীদারদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা কাজ। যে কয়জন অংশীদার থাকবে তারা তাদের মতো করে
যেভাবে সুবিধা হয় সমস্ত কিছু উল্লেখ করে চুক্তিপত্র সম্পাদন করবে। চুক্তিপত্রটা মৌখিক হতে পারে, লিখিত হতে পারে, নিবন্ধিত হতে পারে। তো এই ব্যবসায়ের ভবিষ্যতের যে কোনো কাজের সুবিধা পাওয়ার জন্য চুক্তিপত্র লিখিত এবং নিবন্ধিত হওয়া খুব ভালো। চুক্তিপত্রের নিবন্ধন, চুক্তিপত্র তৈরি হওয়ার পর সেটা নিবন্ধন সরকারের নির্দিষ্ট অফিস থেকে, নির্দিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে নিবন্ধন করে নিলে পরবর্তীতে যে কোনো সমস্যা সৃষ্টি হলে সেটার বিরুদ্ধে রক্ষা কবচ হিসেবে কাজ করে। চুক্তিপত্র নিবন্ধন করে নিলে ভবিষ্যতে যে কোনো সমস্যার মোকাবেলা বা যে কোনো বিষয়ে আদালতে মামলার হইলে বা কেস মামলা হলে সুবিধা পাওয়া যায়। ট্রেড লাইসেন্স গ্রহণ, ব্যবসা করতে হলে ট্রেড লাইসেন্স প্রয়োজন পড়ে। শহর অঞ্চলে ব্যবসা করতে হলে পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। অন্যান্য সরকারি দপ্তরের অনুমতি, ব্যবসা করতে হলে ব্যবসার ধরন অনুযায়ী বিভিন্ন দপ্তরে, সরকারি দপ্তরের অনুমতির প্রয়োজন পড়ে, সে সমস্ত দপ্তর থেকে অনুমতি নিয়ে নিতে হবে। যেমন যদি আমদানি ব্যবসা করতে চাই, আমদানি ব্যুরো, বা রপ্তানি করতে চাইলে রপ্তানি উন্নয়ন ব্যুরো বা রপ্তানি ব্যুরো থেকে আমাকে কি করতে হবে, লাইসেন্স গ্রহণ করতে হবে। ব্যবসায়িক শুল্ক, উপরোক্ত 5টি কাজ যখন সঠিকভাবে আমরা সমাপ্ত করতে পারবো তখন আমরা চাইলেই যে কোনো সময় ব্যবসা শুরু করতে দিতে পারবো। এইভাবে একটা অংশীদারি ব্যবসায় গঠন করা যায়। অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ। প্রথমত অংশীদারি ব্যবসায়ী দুই ধরনের, একটা সাধারণ অংশীদারি ব্যবসায়ী, একটা সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়ী বা সীমিত অংশীদারি ব্যবসায়ী। সাধারণ অংশীদারি ব্যবসায়ী, আমরা যত ধরনের অংশীদারি ব্যবসায়ী নর্মালি ইন জেনারেলি আমাদের আশেপাশে থেকে সবই সাধারণ অংশীদারি ব্যবসায়ী। অংশীদারগণ, যতজন অংশীদার থাকে তাদের দায় অসীম থাকে, ব্যবসায়ী পরিচালনা তাদের মতো করে তারা করেন এবং ব্যবসায়ী লাভ লস তারা চুক্তি অনুযায়ী বন্টন করে নেয়, তাদের দায়টা অসীম থাকে। তারপরে যে ব্যবসায়ের ধরন আছে সেটা হলো সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়ী বা সীমিত অংশীদারি ব্যবসায়ী। সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়ী বা সীমিত অংশীদারি ব্যবসায়ী খুব কম দেখা যায় আমাদের দেশে। সীমাবদ্ধ অংশীদার ব্যবসায় বা সীমিত অংশীদারি ব্যবসা বলতে এমন একটা ব্যবসার ধরনকে বলে যেখানে 5 জন অংশীদার থাকে, সেখানে যদি 1 জন বা 2 জন অংশীদারকে দায়কে সীমিত করে দেওয়া হয় বা নির্দিষ্ট করে দেওয়া হয় তখন সেটাকে বলা হয় সীমাবদ্ধ অংশীদারি বা সীমিত অংশীদারি ব্যবসা। সাধারণ অংশীদারি ব্যবসায় আবার 2 ধরনের, একটা হলো ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়ী আর একটা হলো নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়ী। ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় হলো তেমন কোনো সাধারণ যে ধরনের অংশীদারি ব্যবসায় আছে আমাদের আশেপাশে প্রচলিত, সেই ব্যবসায়কে বলা হয় ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়। আর নির্দিষ্ট অংশীদারি ব্যবসায় নির্দিষ্ট কোনো উদ্দেশ্য বা নির্দিষ্ট সময়ের জন্য যে অংশীদারি ব্যবসায় গঠন করা হয়, একটা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য যে অংশীদারি ব্যবসায় গঠন করা হয় তাকে বলা হয় নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়। নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়কে আবার 2 ভাগে ভাগ করা যায়, নির্দিষ্ট সময়ের জন্য প্রতিষ্ঠিত অংশীদারি ব্যবসায় আর একটা হলো নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য প্রতিষ্ঠিত অংশীদারি ব্যবসায়। নির্দিষ্ট সময়ের জন্য প্রতিষ্ঠিত অংশীদারি ব্যবসা। আচ্ছা, যখন কোনো অংশীদারি ব্যবসা একটা নির্দিষ্ট সময়ের জন্য 3 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর যখন প্রতিষ্ঠিত হয় তখন বলা হয় নির্দিষ্ট সময়ের জন্য অংশীদারি ব্যবসায়ী। যদি কোনো অংশীদারি ব্যবসায়ী এমন গঠন করা হলো যে আমরা 5 বছর 5 জনে মিলে একটা অংশীদারি গ্রহণ করলাম, 5 বছর শেষে আমরা এই ব্যবসাটা আর চালাবো না, আমাদের ব্যবসাটা 5 বছর শেষে কি করা হবে, ক্লোজ করা হবে, তখন এটা হবে নির্দিষ্ট সময়ের জন্য প্রতিষ্ঠিত অংশীদারি ব্যবসায়ী। তারপরের যে প্যাটার্ন বা ধরনটা আছে অংশীদারি ব্যবসায় সেটা হলো নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য প্রতিষ্ঠিত অংশীদারি ব্যবসায়ী। এই ধরনের অংশীদারি ব্যবসা হলো একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে গঠিত হবে। এই উদ্দেশ্যটা হাসিল করার পর ব্যবসা অংশীদারি ব্যবসায় বিলুপ্ত ঘটবে বা অংশীদারি ব্যবসায় বিলুপ্ত সাধিত হবে। নির্দিষ্ট যে কোনো অংশীদারি ব্যবসায়ের উদ্দেশ্য, বিভিন্ন ধরনের উদ্দেশ্য থাকতে পারে। সেই উদ্দেশ্যটা যখন হাসিল হবে, উদ্দেশ্যটা যখন অর্জন হবে, উদ্দেশ্য অর্জনের পর সেই অংশীদারি ব্যবসা আমরা কি হব, সেই অংশীদারি ব্যবসা নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের পর সেই অংশীদারি ব্যবসা শেষ হয়ে যাবে। তাহলে আমরা আবার যদি বলি সেটা হলো নির্দিষ্ট সময়ের জন্য প্রতিষ্ঠিত নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়কে আবার কয় ভাগ করা হয়, 2 ভাগে ভাগ করা হয়। যেটা প্রথমটা হলো কি নির্দিষ্ট সময়ের জন্য প্রতিষ্ঠিত অংশীদারি ব্যবসা আর নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য প্রতিষ্ঠিত অংশীদারি ব্যবসা। নির্দিষ্ট সময় বলতে যখন একটা নির্দিষ্ট সময় 3 বছর 5 বছরের জন্য হয় তখন হলো নির্দিষ্ট সময়ের জন্য প্রতিষ্ঠিত আর উদ্দেশ্য।
স্পেসিফিক বা নির্দিষ্ট কোনো উদ্দেশ্য, এই উদ্দেশ্য নিয়ে স্থাপিত হয়েছে যে আমরা এটা করব, ওই করব। যখন এরকম উদ্দেশ্য হতে পারে যে এই কাজটা করব, বা আমাদের প্রফিট যখন, আমাদের মূলধন যখন ডাবল হয়ে যাবে, তখন আমরা ব্যবসাটা শেষ করে দেব। হ্যাঁ, ব্যবসাটা বিলুপ্ত সাধন করব। 5 কোটি নিয়ে শুরু করছি, আমাদের মূলধন যখন 10 কোটি হবে, তখন ব্যবসাটা শেষ, তখন আমরা ব্যবসা থেকে সরে যাব। এই ধরনের একটা উদ্দেশ্য নিয়ে ব্যবসা গঠিত হতে পারে। তখন আমরা সেটাকে বলবো নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য প্রতিষ্ঠিত অংশীদারি ব্যবসা। আজকের আলোচনা এ পর্যন্তই। প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে, সামাজিক দূরত্ব মেনটেন করবে। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে অংশগুলো আছে আমরা ভালোভাবে সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।